আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ এক্সট্রায় সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সাম্প্রতিক যে ঘটনা কিংবা সংবাদ আপনাকে সবচেয়ে বেশি ভাবায়, আপনি এর বিস্তারিত জানতে চান, তেমন কোনো একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। আজকে আমাদের বিষয় রাজনীতির পট পরিবর্তন। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করে দেব তাদেরকে। আমার সঙ্গে আছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুটা করবো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাকে দিয়ে। একটু আমি চায়ের কাপের যে আলোচনাগুলো হয় তেমন একটি চায়ের কাপের আলোচনা, একটা মতামত দিয়ে আপনার কাছে আসলে আলোচনাটা শুরু করতে চাই। সেখানে আমরা এখন যখন শুনি বা আড্ডা দিই, তখন মাঝে মাঝে একটা কথা আসে যে এই যে গণ অভ্যুত্থান হলো, তারপর যে সরকার গঠন হলো, সব কিছু হলে মিলে এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি লাভবান যে দলটি হয়েছে তার নাম জামায়াত ইসলামী। এবং জামায়াত ইসলামী এই সরকারের উপর জামায়াত ইসলামের প্রভাব অনেক বেশি, তারা যা চাচ্ছে আসলে তাই হয়ে যাচ্ছে, এমন আলোচনা কিন্তু শোনা যায় বাইরে। কেন মানুষের মধ্যে এমন ধারণা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে এবং আপনার মাধ্যমে এই চ্যানেলের শ্রোতা যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন এবং আমার সালাম। আসলে যে বিপ্লবটি হয়েছে বা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারের পতন হয়েছে, এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশের মানুষেরা। জামাত ইসলামী যেহেতু বাংলাদেশের মানুষেরই একটি অংশ, সেই হিসেবে সেই বেনিফিটের শেয়ার আমাদের আছে নিঃসন্দেহে। তবে সবচেয়ে বেশি লাভবান জামাত ইসলামী এজ এ পার্টি হয়েছে কিনা, এ ধরনের আলোচনা আমাদের মাঝে নেই এবং আমরা সেই আলোচনায় সেই হিসাব নিকাশও করতে চাই না। কারণ বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে এদেশের মানুষের কল্যাণ, জাতির মুক্তি এবং একটি কল্যাণকর স্থিতিশীল উন্নত বাংলাদেশ। সুতরাং এই জায়গায় যদি আমাদের কোনো উন্নতি হয় দেশের, সেটাই জামাতার পক্ষের লাভ হয়েছে বলে মনে করবে। এখানেই জামাতের সফলতা হিসেবে আমরা দেখতে চাই। মানুষের মনে যে ধারণাটি তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে আমি এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা এই আন্দোলনে বা এই পরিবর্তনে জামাতের ইতিবাচক যে সংগ্রাম, লড়াই এবং জামাতের যে কন্ট্রিবিউশন, আমাদের লোকদের যে আত্মত্যাগ, জীবন দেওয়া, রক্ত দেওয়া, বারবার জেলে যাওয়া, এই সকল কিছুকে দেশের মানুষ যে পজিটিভলি দেখেছে এবং একজনের স্বীকৃতি দিয়েছে, এটা আমি এদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকের সরকারে জামাতের অনেক বেশি প্রভাব, এটাও আমরা এইভাবে হিসাব করি না। আমরা মনে করি যে একটি বিপ্লবিক পরিবর্তন হয়েছে এটি, এবং এর রেজাল্ট পেতে হলে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টেরকে সমর্থন দেওয়া উচিত, তাদের পিছনে শক্তি যোগানো উচিত এবং তাদের কাজ করার জন্য একটি প্রয়োজনীয় সমর্থন দেওয়া উচিত। এবং জামাত ইসলামী ফ্রম দি ভেরি বিগিনিং যেমনভাবে আন্দোলন সংগ্রামে অত্যন্ত পজিটিভ কল্যাণকর ভূমিকা পালন করেছে, এই ইন্টারিম গভর্নমেন্টকে জামাত ডে ওয়ান থেকেই একইভাবে সমর্থন এবং সহযোগিতা করে আসছে। সুতরাং এটি আমাদের সহযোগিতার একটি বহিঃপ্রকাশ। আমাদের নেতৃত্বে সরকার চলছে, বিষয়টি ঠিক এরকম নয়। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আবার আসবো। আমি একটু আনিস আলম আপনার কাছে আসতে চাই। আমি আজকে একটা অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচার গ্রহণযোগ্য হতে হবে, প্রতিহিংসার নয়। যদি তাই হয়, আমি এটার মধ্যে আমি দেখছি যে আবার প্রতিহিংসার নয় তিনি বলছেন, আবার অন্যদিকে দেখছি যে একের পর এক যে মামলাগুলো হচ্ছে সেখানে সাংবাদিকদের কিন্তু খুনের মামলায় সাংবাদিকদের নাম চলে আসছে, অনেক সাংবাদিক নাম চলে আসছে। এই বিষয়টা কীভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক, দুই দিক থেকে দুঃখজনক। একটা হচ্ছে ভুয়া মামলা, আর একটা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ভুয়া মামলা তো সবাই বুঝেন, আমি যে অপরাধ করিনি সেই অপরাধে আমাকে মানে জড়ানো। যেমন কোথাকার রংপুরে কোনো একটা মার্ডার কেস হলো, সেখানে শেখ হাসিনা কে মামলা করা হলো, তার পাশে আরও 5-6 জন সাংবাদিকদের দেওয়া হলো। এটা কেউ তো বিশ্বাস করবে না যে ওই সাংবাদিকগুলো ওইখানে ছিল, ওই ধরনের একটা ইনভলভমেন্টে ছিল। তো এটা সাধারণ মানুষও বুঝবে যে এটা একটা ভুয়া মামলা। আমি আসিফ নজরুলের একটা কথায় দেখেছিলাম যে এই ধরনের ভুয়া মামলা যেগুলো হচ্ছে হয়তো ওনাদের ইনভলভমেন্ট নাই, কারণ
ওইখানকার স্থানীয় লোকেরাই সেই মামলা করছে। তো তাহলে ওনাদের করার কিছু নাই, এই ধরনের মামলাগুলো পর্যালোচনার বিষয় আছে, তারা সেটা দেখবেন। এবং আমি মনে করি যে যাতে নিরপরাধ সাংবাদিক যদি কেউ থেকে থাকেন তাদেরকে যাতে এভাবে অভিযুক্ত না করা হয়। আরেকটা দুঃখজনক, আমি বললাম যে দেশের পরিস্থিতি কোথায় গেলে একটা দেশের একটা রাজনৈতিক পরিস্থিতি বা একটা সরকার কি পর্যায়ে অ্যাক্ট করলে সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয় বা সাংবাদিকরাও সরকার পরিবর্তনের পরপর পালিয়ে যায়, তাদেরকে তাদের কর্মস্থলে পাওয়া যায় না। সো লেজুর ভিত্তি বা সরকারের দালালি এমন পর্যায়ে গিয়েছিল যে শুধুমাত্র রাজনৈতিক দলের সমর্থকরা নয়, রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, এখানে বিচারপতি পালাচ্ছে, আইনজীবী পালাচ্ছে। এবং যে লোকগুলো, বিশেষ করে আমি যেগুলো বিচারাঙ্গনের যে আইনজীবী এবং সাংবাদিকদের কথা বলবো, ইমামও পালিয়েছেন আবার। ইমাম পালিয়েছে, এটা একটা বিতর্কিত বিষয়, আমি এটাতে অংশগ্রহণ করতে চাই না, কারণ উনি অনুপস্থিত থাকার পালানো এক জিনিস না। সর্বশেষ তো উনি অংশগ্রহণ করেছেন, আসছিলেন, বা ওনাকে আজকে দেখলাম যে কালকে একটা রিপোর্ট দেখলাম যে ওনাকে আজকে পত্রিকায় দেখলাম আমি অব্যাহতি দিয়েছেন। তার মানে অব্যাহতি না থাকলে সে যে কোনো সময় আসতেই পারে, সেটা অন্য একটা বিতর্ক। কিন্তু এই পেশাজীবীদের কতটা মানে নৈতিক স্খলন ঘটেছে, সচিবালয়, বিচারালয় সবাই থেকে পালাচ্ছে। এবং আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি সাংবাদিক পালাচ্ছে। সাংবাদিক কেন এটা করবে? তার মানে তারা এরকম এমন কিছু কর্ম করেছে যেটার দ্বারা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার দ্বারা যেটা সরকারকে যে দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল, চ্যালেঞ্জ করা দরকার। সাংবাদিকের দায়িত্ব কি? সাংবাদিকের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের ভূমিকায় থাকা, যখন যে সরকার থাকবে তাকে চ্যালেঞ্জ করা। আমাদের যে কতিপয় ব্যক্তি যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলতেছে, তারা সেই কাজ করেননি, তারা বরং তুমুল আন্দোলনের মধ্যে সরকার প্রধানকে গিয়ে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে এগুলো দমন করা যায়। এটা তো সাংবাদিকের দায়িত্ব হতে পারে না। কিভাবে মারবে, কিভাবে ধরবে, যখন এটা করে তখন তাদের জন্য আবার আমার মানে দুঃখ প্রকাশ করতেও করুণা হয়। দুই দিক থেকে, একটা তাদের বিরুদ্ধে ভুয়া মামলা হচ্ছে, সেটাতে যেমন আমি দুঃখিত, আবার ওরা যে কার্যক্রম করেছে সেটা তো তাদের প্রাপ্য ছিল। সেই জন্য আমার স্বজাতি হিসাবে আমি লজ্জিত। আমি একটু আবার করতে চাই। জি প্লিজ। সেটা হচ্ছে বিষয়টা সাংবাদিকের বিরুদ্ধে মামলা এভাবে না লিখে আমরা যদি দেখি যে অপ্রয়োজনীয় মামলা অথবা ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, এটা যার বিরুদ্ধে হোক, আপনি সাংবাদিকের বিরুদ্ধে করলে জায়েজ হবে না, একটা কৃষকের বিরুদ্ধে করলে জায়েজ হবে, ব্যাপারটা তো এরকম না। না, আসিফ নজরুল সেটাই বলেছেন। এখানে কোশ্চেন হচ্ছে যে নৈতিকতার প্রশ্নে, অপরাধের প্রশ্ন। আপনি যদি অপরাধী হন তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই মামলা এবং শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। আর আপনি যদি অপরাধী না হন তাহলে আপনার বিরুদ্ধে হয়রানিমূলক যে উদ্যোগটা, এটা এক ধরনের অপরাধ, সেটারও একটা প্রোটেকশনের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে আমাদের দেশে, এখন তো কিছু ঘটনা ঘটছে বা ঘটনায় মামলা হচ্ছে। গায়েবী মামলার সূচনা হয়েছে কিন্তু এর আগে, যে কোনো ঘটনাই ঘটে নাই, ঘটনা ঘটলে আপনি ইনভলভ ছিলেন না, আপনার নামটা জুড়ে দিল। এই প্র্যাকটিস বাংলাদেশে বহু পুরানো, কিন্তু কিছুই হয় নাই, টেবিলে বসে আপনি একটা বিশাল মামলা করে ফেললেন এবং 200-300 লোককে আসামি করলেন। এটা এই গত সরকারেই এই কালচারটা চালু করেছে, এটা আনফর্চুনেট। আমার বিরুদ্ধে 50-এর বেশি গায়েবী মামলা আছে, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা চাই, আমরা এই সরকারকেও বলেছি যে কোনো ভুয়া মামলা যেন না হয়, এমন কোনো মামলা দেওয়া উচিত না যেটা মানুষ ভাববে যে এটা ঠিক হচ্ছে না, তাহলে যে ক্রেডিবিলিটিটা এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রপার গভর্নমেন্ট একটা প্রোটেকশনের কথা কিন্তু বলেছে এখানে, কারণ মামলা কে কোন জায়গায় দিয়ে দেয় আর কোর্ট বা ওসি নিয়ে নেয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট তো অত মনিটর করতে পারে না। কিন্তু তারা বলেছে মামলা দিলেই অ্যারেস্ট করা যাবে না, ইউ মাস্ট হ্যাভ অ্যান ইনভেস্টিগেশন, এবং সেই ইনভেস্টিগেশনে যদি প্রপারলি কোনো ম্যাটেরিয়ালস থাকে বা লাইবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, দেন অনলি ইউ ক্যান গো ফর অ্যাকশন। আচ্ছা, সো দের ইজ এ প্রোটেকশন ফ্রম দি গভর্নমেন্ট। আমি একটু রাজনীতির দিকে আসতে চাই, যেহেতু আপনাকে পেয়েছি, একটু আপনাদের ভিউ জানতে চাই। সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, অনেকগুলো রাজনৈতিক দল বলছেন যে খুব দ্রুত যেন একটি সময় দেওয়া হয়, সংস্কার কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে এতদিন পরে নির্বাচনটা হবে। জামাত ইসলামী আসলে কি চাচ্ছে, যে কতদিন পরে নির্বাচন বা সংস্কারের কতটুকু সময় তারা দিতে চায় সরকারকে? আমরা কিন্তু বারবারই এই প্রশ্নে কথা বলেছি,
কারণ যে কোনো জায়গায় গেলে এটাই তো প্রথম প্রশ্ন যে নির্বাচন কীভাবে হবে। তো একটা জাতীয় কনসেনসাস আছে, ন্যাশনাল কনসেনসাস, সেটা হচ্ছে আমরা কিছু সংস্কার চাই কতিপয় বিষয়ে, এ জাতি চায়। এবং আমার ধারণা যে অলমোস্ট পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে একমত যে কিছু জায়গায় একটা সংস্কার প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, ইলেকশন সিস্টেম, ইলেকট্রাল সিস্টেম, নেচার অফ দি ইলেকশন, এসব বিষয়। যেমন সিলেকশন অফ দি চিফ ইলেকশন কমিশন অ্যান্ড দি ইলেকশন বডিজ, এসব ব্যাপারে আমাদের এখানে যা আছে এগুলো খুবই ত্রুটিপূর্ণ। যেমন সার্চ কমিটি, তো সার্চ কমিটি আবার বানায় প্রেসিডেন্ট বানায় আবার মেজরিটি দল। তো সবটা মিলিয়ে দলীয় যে প্রভাব বা ভায়োলেশন অফ দি রুলসের যে আশঙ্কাটা থেকে যায়, এটা আছে। সুতরাং এই ব্যাপারে পুরো জাতি একমত যে দেয়ার মাস্ট বি সাম রিফর্ম ইন দ্য ইলেকশন, ফরমেশন অফ দ্য ইলেকশন কমিশনস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকশন প্রসিজিওরে, এবং প্রয়োজনে কিছু আইন পরিবর্তন করা, ইলেকশন কমিশনকে মোর স্ট্রেংথেন করা। এই ব্যাপারে একটা কনসেনসাস আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারের ভিতরে এক ধরনের ব্যালেন্স আনা। এখন তো আমাদের দেশে কথা চালু আছে, প্রেসিডেন্ট মানে হচ্ছে ফিতা কাটা আর কবর জিয়ারত করা। তো এর বাইরে আমার মনে হয় দেয়ার শুড বি সাম ব্যালেন্স অফ পাওয়ার। এই ব্যাপারেও অনেকটা কনসেনসাস আছে। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার স্বৈরাচার বা ফেসিবাদ কখন সৃষ্টি হয়, যখন একজন ব্যক্তির কাছে পাওয়ার কনসেন্ট্রেট করে এবং হি অর শি মে কন্টিনিউ ফর লং টাইম। এখানে ব্যালেন্স হিসাবে আসছে যে 2টা সেশনে মোর দেন 2 কনজিকিউটিভ সেশনের বেশি যেন কেউ প্রাইম মিনিস্টার না থাকতে পারে। ইট মিনস 10 ইয়ার্স ম্যাক্সিমাম। তাহলেই কিছুটা মানুষের ভিতরে লোভের যে জায়গাটি, সেটা বাদের মতো এটা কাজ করবে এবং দেয়ার মাইট বি সাম সোর্স অফ ডেমোক্রেটিক মেন্টালিটির প্রসেস তৈরি হতে পারে। ফোর্থ যেটা, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যেটা আমরা বলছি যে প্রতিনিধিত্বমূলক নির্বাচন করা, রেজিস্টার্ড দলগুলো ইলেকশন করবে, যারা যে পার্সেন্টেজ অফ ভোটস পাবে সেই হিসাবেই পার্লামেন্টে তারা প্রতিনিধিত্ব করবে, এবং একটা পার্সেন্টেজ থাকবে যার বিলো নিচে হয়ে গেলে সেটা কাউন্টেড হবে না, যেটা অনেকটা তার তুরস্কে আছে, যে একটা পার্সেন্টের নিচে চলে গেলে তার ভোটটা 1 নম্বর দলের সাথে গিয়ে যোগ হয়ে যায়। তো এরকমও যদি হয় তাহলে কেন্দ্রে কেন্দ্রে যে মারামারি, সেটা থেমে যাবে, কারণ ওই কেন্দ্রের ভোটে তো সে আর হচ্ছে না, সে ন্যাশনাল লেভেলের একটা জায়গায় গিয়ে সে হবে। আমি ভাইয়ের সাথে এটাতে একমত। এই সমস্ত জায়গায় যে রিফর্ম হওয়া দরকার, এই রিফর্ম করে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি নির্বাচন এখানে হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে হাউ লং, এর জন্য কত লাগবে। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দায়িত্বই হচ্ছে আরেকটি সুষ্ঠু ইলেকশন করা, কারণ ইন্টারিম মানে তো হচ্ছে আগের সরকার আর নিউ সরকারের ভিতরে একটা ব্রিজ তৈরি করবে। এখন এটা কতদিন লাগবে, ইট ডিপেন্ডস আমরা কতটুকু সংস্কার করব এবং কত এফিশিয়েন্টলি এটাকে ফর্মুলেট করতে পারবো, এবং কত সিনসিয়ারলি কম সময়ের ভিতরে এটাকে আমরা কমপ্লিট করতে পারবো। কারণ শুধু ইন্টারিম গভর্নমেন্টগুলো তো হবে না, এখানে পলিটিক্যাল পার্টিগুলো এখানে স্টেক থাকবে, এখানে এটা পদ্ধতিগতভাবে একটা ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন হবে। তো এই সবগুলো মিলে একটা সময় তো লাগবে। তো জামাত ইসলামী এখানে বলেছে যৌক্তিক সময়। আচ্ছা, এই যৌক্তিক সময়টা কত, এটা একটা প্রশ্ন থাকে। এটা আমরা আরেকটু ওয়েট করতে চাই, যে তারা অলরেডি কিছু কমিশন করেছেন, রিফর্মের জন্য কিছু কমিটি করা হচ্ছে, এই সব মিলিয়ে তারা কদ্দূর কীভাবে আগাতে পারেন সেটাকে দেখেই আমরা তখন পার্টিকুলার টাইমে যাব। এখন আমরা মনে করি এই সরকারকে সাপোর্ট করা উচিত, স্ট্রেংথেন করা উচিত, কোঅপারেট করা উচিত, এবং পসিবল কোঅর্ডিনেশনটা থাকা উচিত। সংস্কার নিয়ে কোনো আপনার কথা? আমি এখানে একটু অ্যাড করতে চাই ভাই, যেগুলো বললে অলমোস্ট আমার সাথে এটা, আমি ওনার সাথে একমত। যে একটা বিষয় হচ্ছে যে আমরা 2 বছরের বেশি সরকার প্রধানকে দেখতে চাই না, এটা রাষ্ট্রপতির ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ত একটা বিষয়, আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার আমরা দেখেছি যে এক কেন্দ্রিক ক্ষমতার যে বিষয়টা, সেটা থেকে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা এসেছি। কিন্তু আমরা এখানেও দেখেছি একই বিষয়, উনি যেটা বললেন রাষ্ট্রপতির জন্য শুধু কবর জিয়ারতটা রেখেছেন। তার মানে আমাদের এই 2টা পদ্ধতিতে আমাদের কেউ আমরা সন্তুষ্ট হতে পারিনি। যে সংসদ যে শক্তিশালী করার, সেটা হয় নাই। আসলে এখানে প্রধানমন্ত্রী শক্তিশালী হয়েছেন, এবং সরকার প্রধানের সঙ্গে বিরোধী দলীয় নেতার ব্যবধান এত বেশি
যে আমি খারাপ ভাষায় বললে একটা চাকরানি, একটা রাজরানী টাইপ। তো এটাকে কমানোরও ব্যবস্থা করতে হবে। এখন এই পদ্ধতি থেকে আমরা আসলে যাব না, উনি যেটা বললেন যে সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ নির্বাচিত হওয়া, মনে করেন আমার এখানে আমি যেটা পেলাম 50, আমি ওনার থেকে 1 ভোট কম পেলাম একটা আসনে, আমার দল আর কিছুই পেল না, উনি নির্বাচিত হলেন। আবার আরেকটা জায়গায় তো আমার দল আরেকটু বেশি পেয়েছে, তো তাহলে আমার ভোটগুলো টোটাল একটা ভেনিশ হয়ে যাচ্ছে, আমার ভোটের কোনো মূল্যই নাই। সো সারা দেশে যদি এই ভোট অনুপাতে ভিত্তিতে যদি সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়, তাহলে ছোটোখাটো দলগুলো এখানে অংশগ্রহণ করার মানে প্রতিনিধি রাখার সুযোগ পাবে। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হচ্ছে। এখানে কতগুলো লোক টাকা দিয়ে নির্বাচিত হয়ে যেতে পারে, আর কতগুলো লোক তার ইলেকশন করার, তার জনপ্রিয়তা আছে, তাকে জনগণ চায় এবং সে দেশের জন্য কিছু দিতে পারে, কিন্তু তার সেখানে প্রতিনিধিত্ব করার কোনো সুযোগই নাই। সেখানে একটা লিঙ্গ কোটায় মহিলাদেরকে দেওয়া হচ্ছে শুধুমাত্র, সেখানে হয়তো মহিলারা দিতে পারে, কিন্তু পুরুষরা তো আর যেতে পারছে না। তাহলে এই সিস্টেমটাও আমাদের বদল করা দরকার, দ্বিকক্ষ বিশিষ্ট করার, যে আমরা যাতে এই সমস্ত লোকদের থেকেও প্রতিনিধি নির্বাচিত করে এখানে দিতে পারি। সেটা কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো যারা সংস্কারের নিয়ে কথা বলতেছেন তারা সেটা দেখতে পারেন। আপনার আরেকটা বিষয় যেটা বললেন ভাই, ইলেকশন কমিশনকে শক্তিশালী করা, সেটা না হলে তো কিছুই হচ্ছে না। এখন এই ইলেকশন কমিশন, একটা সরকার গঠন হবে, তারপর ইলেকশন কমিশন গঠিত হবে, তা তো না। এই নির্বাচন প্রক্রিয়া তো আমরা দেখে আসছি, দিনের পর দিন একটা দল আসে, তারা ক্ষমতায় থাকে, লুটেপুটে খায়, আরেকটা দল আসে। তো এই সিস্টেম কিভাবে এই 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 প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিতে হবে, যাতে করে এটা আর রান করতে না পারে, এবং সেটা সব দলের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমি মনে করি যে এখন অনেকেই আওয়ামী লীগের নাম শুনলে খুব গায়ে জ্বালাপোড়া করতেছে অনেকের। না, জ্বালাপোড়া কেন করবে? সর্বদলীয় ইলেকশন করতে হবে আপনাকে। আপনি আওয়ামী লীগেরও তো একটা পার্সেন্টেজ আছে এই দেশে। আমরা অতীতের নির্বাচনগুলো দেখলে আমরা কি দেখি, যে যখন ইভেন 91-এর ইলেকশন যদি মনে করেন, 1/3 তো তাদের সাপোর্টার আছে, 1/3 বিএনপির আছে, বাকিগুলোরও 1/3 আছে। তো তাহলে একটা অংশকে আপনি টোটাল টোটাল বাদ দিয়ে এমন একটা নির্বাচন করবেন যেটা হয়তো আবার গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা এমন কিছু করেছে যাদেরকে আমরা নির্বাচনে পুনর্বহাল হতে দেব কিনা, তাহলে সেই জায়গায় ব্যক্তি হতে পারে, সে জায়গায় আপনি একটা দলকে নিষিদ্ধ করে যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো নাও হতে পারে। যেমন দল নিষিদ্ধ তো করেছিল, জামাতি ইসলামকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু কি হলো, যে জামাতি ইসলাম নিষিদ্ধ থাকাকালীনও যে সর্বদলীয় বৈঠক হলো রাষ্ট্রপতির নেতৃত্বে, সেনাপ্রধানের নেতৃত্বে, সেখানে তারা প্রতিনিধিত্ব করেছে এবং 2 দিন পরে তার সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন আপনি যে ওনাকে প্রথম যে কোয়েশ্চেনটা করেছিলেন, যে তাহলে কি দেখা যাচ্ছে যে ওনারা সরকারের অংশীদার কিনা, বা মানুষের একটা পারসেপশন গ্রো করছে, এই জন্যই করেছে। কারণ ওনারা ডে 1 থেকে যখন ওনারা নিষিদ্ধ, তখন তারা সরকারের সঙ্গে বৈঠক করতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি, কাউকে নিষিদ্ধ করা সেটাতে কোনো ফল আসে না। আমাদের দেখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, যে অপরাধী তাকে বাদ দেওয়া। এবং আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই ধরনের অপরাধে থাকবে, যাদের অপরাধ প্রমাণিত হবে, তারা যাতে ইলেকশন করতে না পারে সেরকম ব্যবস্থাও আমাদের এখানে তৈরি করতে হবে। এবং দল বল নিয়ে না শুধু, এই যে এরা আরেকটা জিনিস হয়, উনি তো দুর্নীতি করছেন, ওনার পরিবারও করছে। তো এই পরিবারগুলো যাতে এইখানে ইনভলভ করা যায়, পরিবারগুলোকেও যাতে এখানে নিষিদ্ধ করা যায়। আমি তো যেমন ব্যাংকের ক্ষেত্রে আছে, বিভিন্ন জায়গার ক্ষেত্রে আছে, আপনি যদি অপরাধ করে থাকেন আপনার ফ্যামিলিরও সেখানে এফেক্ট হবে। কিন্তু না, আমি চুরিদারি করে চলে গেলাম, এখানে আমার ছেলে আসবে, আমার ছেলে গেলে আমার নাতি আসবে, এই প্রক্রিয়াটা, এই পারিবারিক তন্ত্রর এই রাজনীতি, সেটাও কিভাবে দমন করা যায় আমাদের সেটাও দেখতে হবে। আমরা আবার আসবো আলোচনা, একটা ছোট বিরতি নিব, বিরতির পরে আচ্ছা একটু বলে দিই, সেটা হচ্ছে মানে 2 বছর উইল বি টু মাচ ইন্টারিম গভর্নমেন্টের জন্য। কারণ এখনও তো ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র থেমে নেই। কারণ আওয়ামী লীগের পতনকে শুধু আওয়ামী লীগের পতন হিসেবে দেখলে হবে না, এখানে আরও বড় বড় শক্তিরা আমাদের আশেপাশে আছে, তারা তাদেরই পতন মনে করে এই ইস্যুটাকে। সুতরাং দীর্ঘ সময় হলে নানা ষড়যন্ত্র এখানে পাকতে পারে, নানা ইন্টারেস্টেড গ্রুপ আসতে পারে, এবং আবার একটা সুষ্ঠু নির্বাচনের পথে নানা বাধা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
আবার এটাও কোশ্চেন আসবে যে আমরা এত কম সময় দেব যাতে করে তারা সংস্কারই করলো না, শুধুমাত্র এক দল থেকে ক্ষমতা আরেক দলকে দিয়ে গেল। জনাব তাহের, আপনি বিরতিতে যাওয়ার আগে সংস্কার নিয়ে সময় নেই মনে হয় কিছু বলছিলেন। জি, আমি যেটা দুটো পয়েন্টস বলি, একটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আপনি অবতারণা করেছেন, যে দল নিষিদ্ধ করার যে বিষয়টি আসছে। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি যে কোনো দলই নিষিদ্ধ হওয়া উচিত না। সে তার মেসেজ দেবে মানুষের কাছে, মানুষ অ্যাকসেপ্ট করলে ফাইন, এখানে নাই। তবে অপরাধের বিচার হইতে হবে। যেমন আওয়ামী লীগ 15টি বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল এবং তারা 3টি নির্বাচনকে হাইজেক করে নিয়ে গেছে এবং অনেক লোকে এমপি হইতে পারতো সুষ্ঠু নির্বাচন হলে, তো তার অধিকারটা সে নিয়ে নিছে এবং অনেকে এমপি হইতো না, সে আবার এমপি হয়ে গিয়েছে। এই জন্য আমি মনে করি যে 3টি নির্বাচনেই তারা অবৈধভাবে সব কিছু ম্যানিপুলেট করে অন্যায়ভাবে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থেকে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। ন্যায়ের যে দিকটি থাকবে সেটা হবে কমপক্ষে 3টা নির্বাচনে তাদেরকে বার্ড করা উচিত, নিষিদ্ধ করা উচিত, নট অ্যাজ এ পার্টি। এরপরে দি মে এনজয় দ্য ইকুয়াল রাইটস অন্য সকলের মতো করে। কারণ এত বড় অপরাধের পরেই তারা আবার সব অধিকার অন্যদের মতো যারা বঞ্চিত হবে, এটা জাস্টিস নয় এবং এটি ইকুয়ালিটিও নয়। সেকেন্ড, যেটা ভাই বলেছেন আমি সেটার সাথেও একমত, যে ব্যক্তিগতভাবেই অপরাধের বিচার হওয়া উচিত এবং সেই বিচারটি দ্রুত করা উচিত, যাতে করে রিফর্মের সাথে এটা কোনো সাংঘর্ষিক না হয় এবং রিফর্মে এটা একটা এফেক্ট যেন এটা পড়ে। সেজন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সঠিক তথ্যপাত্রের ভিত্তিতে এই বিচারটা হওয়া উচিত। যেমনি বিচার তারা করেছে ঠিক সেরকম নয় যে 6 মাইল দূর থেকে দেখছে, দেখা নাই শুনছে ঠিক মতো শুনে নাই, তো এসব কিছুকে এই অ্যাকাউন্টসে এনে যে মিথ্যা রায় এবং মানুষকে ফাঁসি দিয়েছে, সেটা কখনোই হওয়া উচিত না। তাদেরটাকে আমরা কন্ডেম করি সেটাকে। এবং আমি সরকারকে দাবি করব এ সমস্ত ভুয়া বিচারের মাধ্যমে যে সমস্ত রায় হচ্ছে সেগুলোকে রিভিউ করা দরকার এবং রিভিউর মাধ্যমে যেটা জাস্টিফাইড সেটাকে এস্টাবলিশ করা দরকার। এবং যাদের অন্যায়ভাবে ফাঁসি হয়েছে বা ফাঁসি হয়ে কোনো এক্সিকিউশন হয়নি, সেগুলোকে দ্রুত যারা জীবিত আছে তাদেরকে মুক্তি দেওয়া দরকার আর রিভিউর মাধ্যমে সত্যকে এস্টাবলিশ করা দরকার। এটা আমি দাবি করতে চাই। আনিস আলম, আপনাকে সেটা আসতে চাই। সংস্কারের কথা বলছি আমরা, নতুন বাংলাদেশের কথা বলছি, কিন্তু মানুষের মাথা ব্যথার একটা কারণ দাঁড়িয়েছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটি কোনোভাবেই যেন বাগে আনা যাচ্ছে না। এই নানা ক্ষেত্রে নানা জায়গায় আমরা সমস্যা দেখছি। এটি আসলে যদি চলতে থাকে তাহলে যে সংস্কারের কথা বলছি, নতুন বাংলাদেশের গড়ার কথা বলছি, সেটি আসলে কত দূর এগোবে? এটা কোনো কিছুই হবে না, সব কিছু এফেক্ট হবে। আপনার অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, দুনিয়ার সব কিছুর সঙ্গে তো আইন শৃঙ্খলা জড়িত। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি, সেটাতে আমি কাকে দায়ী করব আমি জানি না। যারা সরকার পুলিশ বাহিনীকে তার নিজস্ব পেটুয়া বাহিনী তৈরি করেছিল। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট আমি দেখলাম, এই গত 15 বছরে তারা কতগুলো দলীয় লোককে তাদের এখানে নিয়োগ দিয়েছিল। যদি এটা নিয়েও প্রশ্ন আসবে, দলীয় লোক বলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল টাকা দিয়ে বা পুলিশের রিপোর্ট দিয়ে তারা আবার জামাতের লোক ঢুকিয়ে দিয়েছিল কিনা। কারণ এখন তো প্রশ্ন আসছে যে কে শিবির আর কে সমন্বয়কারী, এই সমস্ত প্রশ্ন উঠতেছে, আত্মপ্রকাশ করতেছে। তো তারাও হয়তো বলতে আত্মপ্রকাশ করবে না, আমি আসলে আওয়ামী লীগের চাকরি পাওয়ার জন্য আওয়ামী লীগের নাম ধরে ঢুকেছিলাম। যাই হোক, সেটা অন্য বিতর্ক। কিন্তু কথা হচ্ছে যে তাদের মরালিটি ধ্বংস হয়ে গেছে। এখন ওই মরালিটি বুস্ট আপ করার একটা থাকতে হবে। তারা যে একটা কাজ করবে, সেই কাজে তার সাজা কি হবে, সে কি এটাতে স্ট্যান্ড করতে পারবে কি না, তাকে পেছন থেকে তার কর্তা যথাযথ সাপোর্ট দেবে কিনা। হ্যাঁ, এটা আমার নির্দেশে হয়েছে, এই গুলিটা আমার নির্দেশে হয়েছে, এই যে পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে এটা আমার নির্দেশে হয়েছে। সেই আমরা বলি এখানে যে বস তো দায়িত্ব নেবে না। বস যখন দায়িত্ব নেয় না তখন ওরা কেন নেবে? সো এই পুরোটা সিস্টেম অনুযায়ী কিন্তু আপনার অধীনস্থ লোক যদি কোনো একটা ভুল করলো, সেটা আপনি তো ওভারসি করছেন। আপনি যদি দায়িত্ব নেন সে তো করবে না তো আর কাজ। যে আপনি কিছু হইলেই বলবেন যে এই তুই তো করেছিলি, এটা তোরই দোষ এটা। তো সেই অবস্থা পুলিশের মধ্যে এখন বিরাজ করছে। এক তো তারা একটা ট্রমার মধ্য থেকে এসেছে। পুলিশ যেমন পিটিয়েছে, তারাও তো
পিটুনির শিকার হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। শেষ যে 3টা দিন সেখানে দেখা গেল যে, এটাও প্রথম আলোর জরিপ অনুযায়ী রিপোর্ট অনুযায়ী দেখা গেল যে শেষ 3 দিনে আওয়ামী লীগের লোক এবং পুলিশ সবচেয়ে বেশি নিহত হয়েছে আন্দোলনকারীদের তুলনায়। এটা সত্য মিথ্যা কতটুকু সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু রিপোর্ট অনুযায়ী এখানে পুলিশ এবং আওয়ামী লীগের লোক হত্যার শিকার হয়েছে আন্দোলনকারীদের থেকে বেশি। তো তার মানে হচ্ছে যে এখানে আন্দোলনকারীদের পুলিশ তো বড় অংশ এখানে শিকার হয়েছে। এবং সিরাজগঞ্জ একটা যে আমরা যে ইয়েতে দেখলাম, একটা থানাতে দেখলাম 13 জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আপনি পুলিশকে, এটা যুদ্ধের আমাদের 71ও হয় নাই, কিংবা এর পরের এরশাদ বিরোধী আন্দোলন বা খালেদার আন্দোলন যে সময়গুলো ছিল, পুলিশ কিন্তু একটা নিরপেক্ষতা বজায় তারাও লিমিট ক্রস করে নেই। এবার ওরা যেমন লিমিট করেছে, জনতাও লিমিট ক্রস করেছে। তাতে করে এখন আমরা আবার সেটারই সাফারার হচ্ছি। আমরা যে থানাগুলো পুড়িয়ে দিয়েছিলাম সেখানে এখন ল অ্যান্ড অর্ডার নাই। সো এটা রিস্টোর করার জন্য সরকারের তরফ থেকেই কঠিন ব্যবস্থা নিতে হবে। আপনি যদি বলেন এখন মব লিঞ্চিং যেটা হচ্ছে, যেটাকে অনেকে আবার মব জাস্টিস বলছে, ভেরি মানে রং কনসেপ্ট। মব জাস্টিস না, মব যেটা করছে এটা জাস্টিস, এটা লিঞ্চিং, লাঞ্ছনা এবং করে আপনি হত্যার এটা অভিযুক্ত করা যাবে আপনাকে। এমন আপনি কিছু লোক দিয়ে যে যারে তারে যখন যেখানে ইচ্ছে মেরে ফেলতেছেন। ঢাকা ইউনিভার্সিটির ছেলেটার কথা আমরা সবচেয়ে যেটা আমাদের সবার চোখের সামনে, যে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটতে থাকে, সরকারের উপর তো জনগণের আস্থা কমে যাবে। এবং যে জন্য ছাত্র জনতা আন্দোলন করেছিল, যেই স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনাকে যারা যেভাবে দেখেছিল, এখন ওই লোকগুলো আবার বলবে আরে শেখ হাসিনা তো ভালোই ছিল, অন্তত আমরা তো রাস্তায় হাঁটতে পারতাম, এরকম কাউকে ধরে তো মারা হয়নি। জনাব তাহের, আপনাকে সেটা জানতে চাইব, যদি আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলেন এবং সেই সঙ্গে একটু যুক্ত করবেন যে এই এখন একটা আলোচনা আসছে যে বিভিন্ন দল একের সঙ্গে কোয়ালিশন করছে, জোট বাঁধছে। জামাত ইসলামী কি কোনো জোট বাঁধার কারোর সাথে জোট বাঁধার কোনো পরিকল্পনা আছে? জি, আইন শৃঙ্খলা মেনটেন করা এটা হচ্ছে জাতির জন্য, ফ্যামিলির জন্য, ব্যক্তির জন্য ইটস এ প্রাইম ইস্যু। কারণ মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে মানুষের তার কোনো কিছুর এখানে অস্তিত্ব থাকে না। কিন্তু আমি মনে করি যে ফ্রাস্ট্রেটিং হওয়ার মতো কোনো ইস্যু এখনো হয়নি। কারণ তোফায়েল আহমদ সাহেব বলেছিল, আপনারা নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, যে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে 1 কোটি আওয়ামী লীগের লোককে হত্যা করা হবে। তো তাহলে কীরকম ভয়াবহ পরিস্থিতি তারা তৈরি করেছিল, যার রেটিলেশন হওয়ার কথা। তো সেখানে তো সেরকম কোনো পরিস্থিতি হয়নি। টুকটাক হয়েছে, যে কোনো দেশে বিপ্লবের পরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটু ফল করে, কারণ কিছু দুষ্ট মিসক্রিয়েন্টস তারা এই সিচুয়েশন কাজে লাগায়। আমি মনে করি গভর্নমেন্ট ইজ সিরিয়াস, গভর্নমেন্ট এটাকে অ্যাড্রেস করতেছে এবং গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ এটা ইমপ্রুভ করবে। তবে যতটুকুই ডিটেরিয়েশন আছে এটাকে আমরা নিন্দা করি, এবং বিশেষ করে 2-3টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আমরা এটারও নিন্দা জানাই জামাত ইসলামের পক্ষ থেকে, এবং এটা আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই। ঐক্যের ব্যাপারে যেটা আমরা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ তো 2 ভাগে বিভক্ত জাতি হয়ে গেছে। একটা হচ্ছে যারা পালিয়ে গেছে, 15 বছর যে অপরাধ অন্যায় করেছে, শাসন করেছে, শোষণ করেছে, সেটা আমি বিশেষণ আর লাগাতে চাই না, এটা সকলে জানে। আর বাকি পুরো জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধ কতগুলি মৌলিক বিষয়ে। এবং আজকে যে কেয়ারটেকার সরকার হয়েছে, এদের মাধ্যমে যদি এক্সপেক্টেড রিফর্ম আমরা আশা করি, এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করার বিষয়টি আশা করি, এবং ষড়যন্ত্র মোকাবিলা করে ওরা টার্গেটে পৌঁছুক, এটা যদি আমাদের সকলের লক্ষ্য হয়, তাহলে আমি মনে করি বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল সহ সকল দলের ভিতরে একটা ঐক্য অত্যন্ত প্রয়োজন আজকের দিনের ভিতরে। এটার পরেই জামাত ইসলামী আমরা ক্রমান্বয়ে প্রায় প্রত্যেকটি পার্টির সাথে আমাদের মত বিনিময় করছি, এবং সে মত বিনিময়ের ভিতরেই জাতীয় স্বার্থে কতগুলো কমন ইস্যু আমরা আনছি, এবং সকলে মিলে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আমরা সেখানে আলোচনা করছি। কিন্তু ফর্মালি কোনো প্ল্যাটফর্মে বা কোনো বিশেষ দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার ইস্যুটি আমরা এখনও সেভাবে সামনে আনিনি, বা সেটা আমরা এখনও ভাবছি না। আচ্ছা, ঠিক আছে। আনিস আলমগীর, একদম শেষ দিকে চলে এসেছে, যদি কোনো মন্তব্য থাকে। কোন ইস্যুতে বলবো? যদি আইন শৃঙ্খলা নিয়ে যদি বলেন, কিংবা দলগুলোর বিভিন্ন দলগুলো আছে, ঐক্যর কোনো সম্ভাবনা দেখেন কিনা? ঐক্য এখনও তো বলা যায় না, এটা নির্ভর করছে যে আসলে সময়ের উপর। যদি আগামী 1 বছরের মধ্যে যদি নির্বাচন হয়, বা 2 বছরের মধ্যে নির্বাচন হয়, 3 বছরের মধ্যে নির্বাচিত হয়, তখন কী হবে? খুব তাড়াতাড়ি নির্বাচিত হলে, ওনারা হয়তো তাড়াতাড়ি নির্বাচন চান না,
বিএনপি খুব খুশি, বিএনপির তরফ থেকে তো বারবার বলা হচ্ছে, কারণ হচ্ছে তাদের একটা ক্লিন ইমেজ, মানে এখনো অপরাধের মাত্রা ওইভাবে আর থাকবে না। যারা যেটা ওনারা 5 তারিখ থেকে শুরু করেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জাস্ট জায়গাগুলো হস্তান্তর হচ্ছে, বাস স্টেশন বলেন, বালুমহল বলেন, আমি কি বলবো, সব কিছুতে। তো সেই বদনামটা হয়তো তাদের আর ওইভাবে বহন করতে হয় না। তাদের নেতা এখন যে সমস্ত বক্তৃতা দিচ্ছেন, আমি মনে করি যে তারেক জিয়া এর থেকে সুন্দর বক্তৃতা তার পুরো রাজনৈতিক জীবনে দেয় নাই। এবং এই বক্তব্য তার কি না সেটাও এখন অনেকে বিশ্বাস করতে পারছে না, কারণ এত সুন্দর বক্তব্য এবং সরকারের পক্ষে এত ভালো ভালো কথা বিএনপি আর কখনো বলেনি। পক্ষান্তরে ওনাদের মহাসচিব যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আবার বিপরীত, তারেক জিয়া যেটা বলছেন তার থেকে বিপরীত। সো ইলেকশন যদি তাড়াতাড়ি হয় বিএনপির জন্য হয়তো কল্যাণকর হবে, এটা সবাই জানেন। কারণ আওয়ামী লীগ, উনি যে বললেন 1 কোটি লোককে মেরে ফেলা হয় নাই, 1 কোটি লোক মেরে না ফেললেও মারার মতোই অবস্থা, এগুলো বাড়ি ছাড়া হয়ে আছে, ওদের কোনো অস্তিত্ব আর এখন নয়, আপনি দেখেন না গত লুকিয়ে আছে। দ্বিতীয়ত যদি 2 বছরে হয় বা আরও 3 বছরে হয়, তখন তো আমি মনে করি যে আওয়ামী লীগ আবার সক্রিয় হবে। কারণ এই যে বিএনপি, জামাত আর আওয়ামী লীগ এছাড়া তো বাংলাদেশে আর কোনো দলের সমর্থন ওইভাবে নেই। আমরা তৃতীয় চতুর্থ কোনো একটা দল গঠন করতে পারিনি। আজকে শ্রীলঙ্কায় একটা বাম রাজনৈতিক দল এত বিপর্যয়ের পরে আবার ক্ষমতা আসছে, আমাদের এখানে বামদের তো অস্তিত্বই নাই। সো বাম নিয়ে এখন আর কথা বলা যাচ্ছে না। তাহলে এই 2টা দলই আছে, জামাত এবং আওয়ামী লীগের, বিএনপির মধ্যে খুব শিগগিরই মানে এমন অবস্থা হবে যে ওনারা একজন আরেকজনের মুখ দেখতে পারবেন না, এমন তো অবস্থা তৈরি হবে। তখন বেশি যদি লিঙ্গার হয় আবার আওয়ামী লীগ জনপ্রিয়তা লাভ করবে। এখন আওয়ামী লীগকে অতটুকু টাইম ওনারা দেবেন কিনা, কেয়ারটেকার গভর্নমেন্টকে অতটুকু টাইম দেবেন কিনা এই এই নির্বাচন লেংদি করার জন্য, এগুলো নানা হিসাব নির্ভর করছে। ইলেকশন আসলে কি হবে, আমাদের ভবিষ্যৎ কি, সব কিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর, যেমন তাদের সমর্থকদের উপর, যেমন তেমনি কেয়ারটেকার গভর্নমেন্ট কার দ্বারা পরিচালিত হচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, কি অ্যাকশন নিচ্ছে। 1 মিনিট যদি কিছু বলবেন। প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে আমি এটা মনে করি না বিএনপি এবং জামাতের সাথে সম্পর্ক ওই পর্যায়ে যাবে যেটা ভাই বলেছেন যে কে কারো মুখ দেখবে না। কারণ আমরা বিগত 30 বছর ধরেই বিএনপি এবং জামাত 2টা আলাদা দল হলেও একই পুলের রাজনীতি আমরা করেছি, এবং আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমরা আশা করি আমরা একটা সঠিক সুন্দর এনভায়রনমেন্টের মাধ্যমে, রিলেশনের মাধ্যমেই এই জাতের প্রয়োজনীয় ইস্যুগুলোকে আমরা ফেস করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সেটা সময় আমরাও আশা করি যাতে আপনারা ভালোভাবে করেন, জাতীয় আশা করে। আওয়ামী লীগ যে ঘটতে চলে গেছে তাদের জন্য ঘটতে কিন্তু আমরা খুলি নেই। এরা তাদের নিজস্ব যে অ্যাক্টিভিটি ছিল 15 বছরে, এলাকা এলাকায় যে সন্ত্রাস এবং মানুষের জুলুম ছিল, সেটারই একটা রিফার্কেশন তাদের ভিতরে থেকেই তারা নিজেরাই একটা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের Thank you সাথে যুক্ত very হওয়ার much. জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গে থাকবেন।